মুভিটির শুরুতেই এরিয়া 51 নামক একটি জায়গাকে দেখানো হয়, যেখানে মার্কিন সেনাদেরকে দেখা যায় তারা একটা বিশাল কন্টেইনারে করে কিছু একটা নিয়ে যাচ্ছিল। অদ্ভুত ব্যাপার হলো তারা নিজেরাও সেই সম্পর্কে কিছুই জানে না। এরই মধ্যে সামনে থেকে দুজন নবদম্পতিকে আসতে দেখা যায়, তবে তারা নিজেদের জগতে এতটাই বিভোর ছিল যে সামনে কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো ধারণাই ছিল না। এতে করে হঠাৎ করেই তাদের গাড়ির সামনে সেই কন্টেইনার ধাক্কা লেগে যায় এবং এক ভয়ানক বিস্ফোরণ হয়। এক মুহূর্তের মধ্যেই সেনাদের ভ্যান থেকে সেই কন্টেইনারটির ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যায়। এরপর দ্রুত একজন অফিসার কন্ট্রোল রুমে কল করে এই দুর্ঘটনার কথা জানায়। এই কথা জানতেই কন্ট্রোল রুম থেকে তাদেরকে অর্ডার দেওয়া হয় যেন তারা কন্টেইনারের কাছে না যায় এবং দ্রুত সেখান থেকে কোথাও পালিয়ে যায়। এই কথা শুনে তারা ভাবনায় পড়ে যায় যে কি আছে ওর মধ্যে। তাই কৌতূহলবশত কয়েকজন সেনা সেই কন্টেইনারের কাছে এগিয়ে যায়, আর হঠাৎ করেই সেখান থেকে একটা জম্বি বেরিয়ে আসে। জম্বিটি এতটাই ধূর্ত এবং শক্তিশালী ছিল যে সে বেরোতেই সামনে থাকা সেনাকে কামড়ে দেয় এবং সবাইকে এক এক করে মেরে ফেলে। দুজন সেনা সেখান থেকে পালানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু কিছুদূর যেতেই সেই জম্বিটি এসে তাদেরকেও কামড়ে দেয়, আর সাথে সাথে সেই সেনা দুজন জম্বিতে পরিণত হয়ে যায়। তবে দেখা যায় এরা দুজনে কোনো সাধারণ জম্বি ছিল না, এরা এখন বুদ্ধিমান জম্বিতে পরিণত হয়ে গেছে। এই বুদ্ধিমান জম্বির নাম দেওয়া হয় আলফাস। এরপর তারা তিনজন আমেরিকার বিখ্যাত শহর লাস ভেগাসের সামনে গিয়ে হাজির হয়। তবে দেখতে দেখতে সেটা একেবারে একটি যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। আর্মিরা সেই জম্বিদেরকে দমানোর খুব চেষ্টা চালিয়ে যায়, পাশাপাশি সরকারও বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যায় এই জম্বিদেরকে মারার জন্য। তবে তাদের সংখ্যা এতটাই বেশি ছিল যে কিছুতেই তাদের সঙ্গে পেরে উঠছিল না। তখন প্ল্যান করে তাদেরকে বড় বড় কন্টেইনার দিয়ে ঘিরে ফেলা হয়, এতে করে ওই জম্বিগুলো আর সেখান থেকে বের হতে পারে না। এরপর নিউজে দেখানো হয় যে সরকার ঠিক করেছে ওই পুরো জায়গাটাকে নিউক্লিয়ার বোমা মেরে ধ্বংস করে দেবে। এরপর এই গল্পের মূল চরিত্র স্কটকে দেখা যায়। সে আগে আর্মিতে চাকরি করত। জম্বি আক্রমণের কারণে স্কটের স্ত্রী জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল এবং এতে বাধ্য হয়ে নিজের মেয়ের সামনে নিজের স্ত্রীকে মেরে ফেলে। এসবের জন্য তার মেয়ে তার থেকে দূরে চলে যায়। তখন ডিপ্রেশনের কারণে সে আর্মির চাকরি ছেড়ে দেয় এবং একটা রেস্টুরেন্টে কাজ নেয়। সেই রেস্টুরেন্টে ফ্লাই তানকা নামের একজন লোক তার সঙ্গে দেখা করতে আসে। আসলে এই লোকটা লাস ভেগাসের একটা বড় ক্যাসিনোর মালিক। তার সাথে মার্টিন নামের আরও একজন লোককে দেখা যায়। সে স্কটকে জানায় তার ক্যাসিনোর মধ্যে একটি আন্ডারগ্রাউন্ড চেম্বারে $200 মিলিয়ন রয়েছে। সে স্কটকে অফার দেয় যদি ওখান থেকে টাকাগুলো নিয়ে আসতে পারে তাহলে তার থেকে $50 মিলিয়ন তাকে দেওয়া হবে। কথা জানিয়ে সে স্কটকে সেই ক্যাসিনোর একটা ব্লুপ্রিন্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর স্কটের মেয়ে কেটকে দেখা যায়, আর কেটের সঙ্গে গীতা নামের একটি মেয়েকেও দেখা যায়। আসলে তারা দুজন একই কোয়ারেন্টাইন ক্যাম্পে কাজ করত। সেই ক্যাম্প থেকে বেরিয়ে তারা লাস ভেগাসে যাওয়ার প্ল্যান করে, কারণ তার এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন ছিল। সে টাকা নেওয়ার জন্য লাস ভেগাসের একটা ক্যাসিনোতে যাওয়ার প্ল্যান করে। সে সেখানে যাওয়ার জন্য লিলি নামের একটি মেয়ে সাহায্য নেয়, কারণ লিলি ওই জায়গায় যাওয়ার একটা সুরক্ষিত রাস্তা জানে। এমনকি সে আগেও অনেকবার সেখানে গিয়েছিল, কিন্তু কেট তাদের ওখানে যাওয়াটা একেবারেই পছন্দ করছিল না। সে বারবার তাদেরকে সেখানে যেতে বারণ করতে শুরু করে, কিন্তু তারা কেউই কেটের কথাগুলো মানতে চাইছিল না। তাদের কথা বলার মাঝে বার্ট নামের একজন লোক সেখানে চলে আসে। আসলে বার্ট হলো এই ক্যাম্পের একজন সিকিউরিটি গার্ড, তবে বার্টের ব্যবহার খুবই খারাপ ছিল। সে তাদের সাথে অনেক বাজে ব্যবহার করছিল। এদিকে স্কটকে দেখা যায়। সে তানাকাকে কল করে জানিয়ে দেয় যে সে ওই কাজটা করতে রাজি আছে, তবে এর জন্য তাকে একটা টিম তৈরি করতে হবে। এই কথা বলে স্কট তার টিম তৈরি কাজে লেগে পড়ে। সে সবার প্রথমে মারিয়া নামের একজন পুরনো বন্ধুর সঙ্গে গিয়ে দেখা করে। মারিয়াকে রাজি করানোর পর সে আরেকজন বন্ধু ভ্যান্ডারের সঙ্গে দেখা করে। এরপর মারিয়া তার একজন পাইলট বন্ধুকেও রাজি করিয়ে নেয়, আর সেই পাইলট বন্ধুর নাম মারিয়ানা। সে তাদেরকে হেলিকপ্টারে করে বাইরে নিয়ে আসবে। এরপর তারা মাইক নামের একজন শুটারের সঙ্গে গিয়ে দেখা করে এবং তাকেও টিমে নিয়ে নেয়। একেবারে শেষে গিয়ে তারা ডেটর নামের একজনকে নিজেদের টিমে নিয়ে নেয়, কারণ এই ডেটর হলো একজন জার্মানি, আর তার সাহায্যে তারা সেখান থেকে টাকা বাইরে নিয়ে আসতে পারবে। এরপর দেখা যায় মারিয়ার সাথে চেম্বার্স নামের আরেকজন লোকও তাদের টিমে জয়েন করতে চলে আসে। এরপর স্কট তার পুরো টিম নিয়ে তানকার সঙ্গে গিয়ে দেখা করে। তানকা টিমের সবাইকে খুব ভালো করে বুঝিয়ে দেয় যে তাদেরকে কোন বিল্ডিংয়ের কোন ফ্লোরে যেতে হবে এবং সেই সিক্রেট ভল্টটি কোথায় রয়েছে, আর কিভাবে তারা সেই টাকা নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারবে। তানকা তাদের সঙ্গে মার্টিন নামের আরেকজনকে পাঠায় সাহায্যের জন্য। এরপর স্কট সেখানে যাওয়ার জন্য তার মেয়ের সাহায্য নিতে চায়। যেহেতু তার মেয়ে ওই লাস ভেগাসের ক্যাম্পে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, তাই তার সাহায্যে খুব সহজেই লাস ভেগাসে প্রবেশ করতে পারবে। সে তার মেয়েকে সবটা জানিয়ে সাহায্যের জন্য রিকোয়েস্ট করে। তখন কেট তার বাবার সঙ্গে লিলিকে পরিচয় করিয়ে দেয় এবং জানায় তাদেরকে সেখানে যেতে সাহায্য করবে। এরপর কেট ক্যাম্পের মধ্যে গিয়ে গীতাকে না দেখতে পেয়ে বুঝতে পারে যে তারা হয়তো অলরেডি বেরিয়ে গেছে,
কারণ গীতা আগে থেকেই বলছিল যে সে ওখানে যাবে, তবে সেখানে যেতে শুধু লি তাকে সাহায্য করতে পারে, এটা সে খুব ভালো করেই জানতো। তাই সে লিলির সঙ্গে মারপিট শুরু করে দেয়। আর এবার কেট তার বাবাকে বলে সে তার ফ্রেন্ড গীতাকে ফিরিয়ে আনতে তাদের সঙ্গেই যাবে। প্রথমে তার বাবা রাজি না হলেও কেটের বারবার জেদ করার কারণে বাধ্য হয়ে তাকে নিয়ে নেয়। তারা সেখান থেকে বেরোতে যাবে, তখনই সেখানে ভাট চলে আসে। তখন লিলি ভাটকে দেখিয়ে বলে ভেতরে ঢুকতে হলে আমাদের ওর সাহায্যের প্রয়োজন হবে। এতে করে এবার তারা ভাটকেও নিজেদের সাথে নিয়ে নেয়। এরপর সবাই মিলে একটা কন্টেনারের মধ্যে দিয়ে লাস ভেগাসে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় সামনে সব জায়গায় রোদ শুকিয়ে জম্বিগুলো লেজারে পরিণত হয়ে গেছে। এরই মধ্যে তাদের সামনে একটা বাঘকে দেখতে পাওয়া যায়। লিলি সবাইকে জানায় যে এই বাঘটি এই জায়গার দেখাশোনা করে। এরই মধ্যে লিলি ভাটের কাছে গিয়ে প্রাণ করে তার বন্দুকটিকে কেড়ে নেয় আর সাথে সাথেই তার পায়ে গুলি করে দেয় এবং ভাটের দ্রুত হাত পা বেঁধে ফেলে। এইসব দেখে সবাই জিজ্ঞাসা করে কি করছো তুমি? লিলি জানায় এখানে দুই ধরনের জম্বি রয়েছে, একটা শ্যাম্বেলার আর অন্যটি আলফাজ। আর তাদের মধ্যে আলফাজ জম্বিরা ভীষণ বুদ্ধিমান আর শ্যাম্বেলারা তাদের কথা মতোই কাজ করে। সেজন্য আমরা অনেক চেষ্টা করলেও তাদের সঙ্গে কিছুতেই পেরে উঠব না, কারণ এই পুরো জায়গাটা তাদের কন্ট্রোলে রয়েছে। সেজন্য আমাদেরকে ভেতরে যেতে হলে কিছু না কিছু তাদেরকে দিতেই হবে, যাতে করে তারা আমাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। এর মানে ওদের সঙ্গে আমাদের একটা ডিল করতে হবে, আর সেটা ওরা গ্রহণ করলেই আমরা ভেতরে যেতে পারবো। এরই মধ্যে হঠাৎ করেই সেখানে দুইটা জম্বি চলে আসে। দেখা যায় তাদের মধ্যে আলফা জম্বিদের রানীও রয়েছে। তারা এসে বাকিদেরকে কিছু না বলে ভাটকে সেখান থেকে টানতে টানতে নিজেদের ভেতরে নিয়ে যায়। এরপর বাকিরা ভেতরের দিকে এগিয়ে যায়। ওদিকে দূরে একটা আলফা জম্বিকে তাদের উপরে নজর রাখতে দেখতে পাওয়া যায়। আসলে এ হলো এই জম্বিদের রাজা, যার নাম হলো জিউস। ওদিকে দেখা যায় সেই জম্বিগুলো ভাটকে ধরে একটা জায়গায় নিয়ে এসেছে, আর সেখানে তাদের রাজা জিউসও চলে আসে। সেখানে তার রানী তার কাছে আসলে জিউস রানীর পেটে কান দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করে, যার মানে হলো রানী এখন অন্তঃসত্ত্বা এবং খুব শীঘ্রই তার বাচ্চা হবে। জিউস এসেই ভাটকে কামড়ে ইনফেক্টেড করে দেয় আর সেই জায়গায় তাকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে স্কট ও তার পুরো টিম একটা বিল্ডিংয়ের মধ্যে গিয়ে ঢোকে। তারা সেখানে কতগুলো জম্বিদের ঘুমিয়ে থাকতে দেখতে পায়, আর তাদেরকে এখান থেকে চুপচাপ এগিয়ে যেতে হবে ওই জম্বিদেরকে না জাগিয়ে। তবে জায়গাটা ভীষণ অন্ধকার হওয়ার কারণে তারা কিছু ডিভাইসের সাহায্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে যাওয়ার পথে চেম্বার ও মার্টিনের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যদিও তানকা এই ক্যাসিনোর মালিকই তাকে পাঠিয়েছিল, কিন্তু তবুও চেম্বার কিছুতেই মার্টিনকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবতে থাকে হয়তো মার্টিন অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছে, আর হয়েও ঠিক তাই। মার্টিন চেম্বারকে ভুল রাস্তা দেখিয়ে সেই জম্বিদের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে করে সেখানে থাকা কিছু জম্বির ঘুম ভেঙে যায় এবং তারা চেম্বারের উপরে অ্যাটাক করে দেয়। চেম্বার তখন প্রাণ বাঁচাতে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এরই মধ্যে ফায়ারিংয়ের আওয়াজ পেয়ে সেখানে থাকা বাকি জম্বিগুলো ঘুম ভেঙে যায়, আর সব জম্বিরা চেম্বারকে একেবারে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এরই মধ্যে সেখানে তার বন্ধু চলে আসে, তবে সে বুঝতে পারে চেম্বারকে আর বাঁচাতে পারবে না। তখন সে চেম্বারের পেছনে থাকা ফুয়েলের কন্টেনারে শুট করে দেয়, আর সাথে সাথে সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এতে চেম্বারের সাথে সব জম্বিরাও মারা যায়। এরপর তারা সেই বিল্ডিংয়ে ঢোকে যেখানে টাকাগুলো রয়েছে। তবে সেখানে ঢুকতেই তারা কিছু মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়, আর তাদের হাতেও এই একই বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট রয়েছে। এটা দেখে তাদের বুঝতে বাকি থাকে না যে তানকা আগেও বহু লোককে এই কাজের জন্য পাঠিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কেউই সফল হয়নি। এরপর তারা সবাই প্রাণমতো কাজ করার জন্য আলাদা হয়ে পড়ে। ওদিকে ভেতরে গীতা ও আরও দুজন মানুষকে দেখা যায়, যাদেরকে জম্বি আলফাজদের লিডার বন্দি করে রেখেছে। অন্যদিকে মার্টিন আর লিলিকে দেখা যায় তারা দুজনে বাইরে গান নিয়ে নজরদারি করছিল। এরই মধ্যে লিলি আকাশে কিছু ফায়ারিং করে, যাতে জম্বিরা এই আওয়াজ শুনে তাদের দিকে এগিয়ে আসে, আর সেই সুযোগে বাকিরা প্ল্যানমতো কাজ এগিয়ে নিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে আওয়াজ পেয়ে সেখানে আলফাজদের রানী চলে আসে। আলফাজ রানী এসে মার্টিনকে দেখতে পেলে তার দিকে দৌড়ে আসতে শুরু করে, তবে মার্টিন তার উপরে শুট করে দেয়, আর সাথে সাথে কুইনের পুরো শরীর একটা তারের মধ্যে জড়িয়ে যায়। এসব দেখে কুইনের সাথে থাকা জম্বিটা এসে মার্টিনের উপরে আক্রমণ করে দেয়, তবে লিলি মার্টিনকে সেই জম্বির হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর মার্টিন এসে সেই আলফা কুইনের মাথাটা কেটে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। এখানে মার্টিন লিলিকে জানায় যে ওই ভল্টের মধ্যে থাকা টাকার থেকেও এই কুইনের মাথার দাম অনেক বেশি, আর সেজন্যই তাকে এখানে পাঠানো হয়েছিল। আসলে মার্কিন সরকার এই কুইনের উপর রিসার্চ করে জম্বিদের সৈন্যদল তৈরির কথা ভাবছিল। মার্টিনের কথা শুনে লিলি বেশ ভালো করেই বুঝে যায় যে মার্টিন কাজটা একেবারেই ঠিক করেনি। ওদিকে কুইনের মাথা কাটার সময় সে ভীষণ চিৎকার করছিল, আর সেই আওয়াজ অন্য জম্বিদের সাথে সাথে আলফা লিডার জিউসও শুনতে পেয়ে গিয়েছিল। এতক্ষণ তাদের মধ্যে একটা ডিল হওয়ার কারণে জম্বিরা তাদেরকে কিছুই করেনি, তবে তারা যখন তাদের রানীকেই মেরে ফেলেছে, তাই এখন সেই আলফা জম্বিরা তাদেরকে ছাড়বে না। অন্যদিকে স্কট আর বাকিরা চলে আসে সেই ভল্টের সামনে এগোতেই তারা অনেক মরদেহ দেখতে পায়।
এরই মধ্যে সেখানে ভ্যান্ডর এসে সবাইকে একটা অদ্ভুত কথা বলে। সে জানায় এই পুরো ঘটনা হলো একটা টাইম লুপ, আর এখানে যে মৃতদেহগুলো রয়েছে সেগুলো আসলে তাদেরই মৃতদেহ, যার মানে হলো তারা আগেও এখানে এসেছিল এই মিশনটিকে কমপ্লিট করার জন্য। তবে তখন তারা মারা গিয়েছিল, আর এখন তারা এই মিশনের জন্য আবারও এসেছে। আর এবারও যদি তারা আগের মতোই মারা যায় তাহলে আবারও তাদেরকে আসতে হবে। আর এটাকেই মূলত টাইম লুপ বলা হয়। আর এগুলো তানকারী কারসাজি। তবে বাকিরা কেউই তার কোনো কথা বিশ্বাস করছিল না। তারা যে যার মতো কাজে লেগে পড়ে। সেখানে বেশ কিছু জম্বি এসে পড়ে, তবে তারা সবাইকে মেরে ফেলে। এরপর তারা সেই ভল্টের সামনে চলে আসে। তারা সেই ভল্টটিকে অনেক চেষ্টা করলেও কিছুতেই খুলতে পারছিল না, আর সামনে অনেকগুলো ফাঁদ পাতা ছিল। পরীক্ষা করার জন্য তারা একটা জম্বিকে ধরে আনে সেই ভল্টের দিকে পাঠিয়ে দেয়। সামনে একটা ফাঁদ পড়তেই পাশের দেয়াল থেকে কিছু অটো সেন্সর গান বের হয়ে তাদের উপরে ফায়ারিং করতে শুরু করে। এরপর দুই পাশের দেয়াল এসে তাকে পিষে মেরে ফেলে, আর জম্বিটির মৃত্যুর সাথে সাথে এই ফাঁদটিও ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এরপর তারা সেই ভল্টটি ওপেন করার জন্য এগোতে শুরু করে। অন্যদিকে স্কট সহ অন্য সবাই পাশের একটা কেবিনে ছিল, এবং সেখানে নিউজে দেখতে পায় যে মার্কিন সরকার পরদিনই এই জায়গায় বোমা ফেলার কথা জানালেও তারা সেই ডেট চেঞ্জ করে ফেলেছে। আর এখন তাদের হাতে মাত্র 1 ঘন্টা 38 মিনিট সময় আছে। আর এই সময় পার হলেই এই শহরে বড় একটা নিউক্লিয়ার বোমা ফেলে পুরো জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হবে। এরপর সবাই সেই ভল্টের কাছে যায় এবং ডেটা সেখানে সেটি ওপেন করে ফেলে। এরপর তারা সেখান থেকে টাকাগুলো নিজেদের ব্যাগে ভরতে শুরু করে। দ্রুত টাকাগুলো ব্যাগে ভরে তারা সেখান থেকে বেরোনোর জন্য রেডি হয়ে যায়। এরই মধ্যে স্কট খেয়াল করে তার মেয়ে কেট সেখানে নেই। আসলে কেট তার বান্ধবী গীতাকে বাঁচানোর জন্য তাদেরকে ছেড়ে চলে গেছে। অন্যদিকে আলফাজ লিডার জিউস বাইরে এসে তাদের রানীর মৃতদেহ দেখতে পায়। এরপর সে রানীর পেট চেক করে দেখতে পায় সেখানে কোনো সারা শব্দ নেই। সে রানীর শরীরটি সাথে করে একটা জায়গায় নিয়ে আসে এবং পেট চিরে ভেতর থেকে বাচ্চাটিকে বের করে, কিন্তু বাচ্চাটিও সেখানে মারা গিয়েছিল। বাচ্চাটা বেঁচে নেই দেখে জিউস ভীষণ রেগে যায়। এরপর সে তার পুরো জম্বি সেনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে শত্রুদেরকে শেষ করে দেওয়ার জন্য। এরপর জম্বিরা সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ে এবং এসেই তারা মারিয়ার ঘাড় মোটকে এক জায়গায় মেরে ফেলে। তবে কিছুতেই বাকিরা সেখান থেকে পালাতে পারছিল না, কারণ মার্টিন ওদেরকে সেখানে আটকে রেখে পালিয়ে গেছে। এরপর বাকিরা অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে। তবে তাদের সামনে আলফাজদের লিডার জিউস চলে আসে। দেখা যায় তার মুখে এক অদ্ভুত মাস্ক লাগানো আছে। আসলে ওটা ছিল মেটাল মাস্ক। আসলে জমিদেরকে মারতে হলে তাদের মাথায় গুলি করতে হয়, আর জিউস নিজেকে বাঁচানোর জন্য ওই মেটাল মাস্ক পরে নিয়েছিল। এরপর জিউস আর ভ্যান্ডরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। তবে জিউসের শরীরে অনেক বেশি শক্তি হওয়ার কারণে সে কিছুতেই তার সঙ্গে পেরে উঠছিল না। আর এসব দেখে তার বন্ধু ডেটর তাকে একটা ভল্টের মধ্যে লুকিয়ে দেয় আর নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। ওদিকে মার্টিনকে দেখা যায় সে যখন সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে তখন সে ব্যাগটি চেক করলে দেখতে পায় সেখানে কুইনের মাথাটি নেই। আসলে লিলি আগেই সন্দেহ করে কুইনের মাথাটি তার ব্যাগ থেকে সরিয়ে নিয়েছিল। এরই মধ্যে মার্টিনের পেছনে সেই জম্বি বাঘটি চলে আসে আর তাকে সেখানে ছেড়ে খুঁড়ে খেয়ে নেয়। ওদিকে স্কট কোনোভাবে বাকিদেরকে নিয়ে বেসমেন্ট থেকে উপরে উঠে আসে, আর এবার সেখানে হাজারো জম্বিদের সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে গুজমানকে কিছু জম্বি কামড়ে দিলে সে বাকিদেরকে বাঁচানোর জন্য সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় আর নিজের সঙ্গে সঙ্গে জম্বিদেরকেও সেখানে ধ্বংস করে ফেলে। এরপর স্কট আর লিলি সেই বিল্ডিংয়ের ছাদে পালিয়ে আসে। সেখানে মারিয়ানকে দেখা যায় সে একটা হেলিকপ্টার নিয়ে রেডি ছিল। তবে তারা যাওয়ার আগেই সেখানে জিউস চলে আসে। তখন লিলি দ্রুত ব্যাগ থেকে কুইনের মাথাটা বের করে জিউসকে ভয় দেখাতে শুরু করে। আর এখানে দেখা যায় কুইনের মাথাটা এখনও জীবিত আছে। তাই লিডার তার রানীকে দেখে সেখানেই থেমে যায়। এরপর লিলি স্কটকে হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যেতে বলে আর স্কটও বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। তখন আলফা কিং রেগে লিলির দিকে একটা রড ছুঁড়ে মারে আর সেটা গিয়ে সোজা লিলির শরীরে বেঁধে যায়। তবে মৃত্যুর আগে লিলি কুইনের সেই মাথাটা বিল্ডিংয়ের উপর থেকে নিচে ফেলে দেয় এবং সেটা নিচে পড়ে একেবারে থেতলে শেষ হয়ে যায়। যার মানে এখন চাইলেও আর জিউস রানীকে কিছুতেই বাঁচাতে পারবে না। ওদিকে স্কট তার মেয়েকে বাঁচাতে অন্য একটা বিল্ডিংয়ের ছাদে এসে নামে, আর ওদিকে কেট তার বান্ধবী গীতাকে পেয়েও যায়। ঠিক তখনই ভাট নামের সেই গার্ড যাকে আলফা কিং ইনফেক্টেড করে দিয়েছিল সে এসে কেটের উপরে হামলা করে দেয়। তবে কেট তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু এই আওয়াজ শুনে বাকি জম্বিরাও সেখানে চলে আসে এবং জিউসও সেখানে পৌঁছে যায়। তবে তাদের কিছু করার আগে সেখানে স্কট চলে আসে আর একটা রকেট লঞ্চার জিউসের দিকে ছুড়ে মারে। এরপর সে কেট আর গীতাকে নিয়ে ছাদের উপরে চলে আসে। তবে তারা সেখানে হেলিকপ্টারটা দেখতে পায় না। এটা দেখে তারা ভাবে মারিয়ান হয়তো তাদেরকে ফেলে পালিয়ে গেছে। তবে তার ভাবনা ভুল ছিল। এরই মধ্যে মারিয়ান আবারও চলে আসে আর তারা সবাই সে হেলিকপ্টারে উঠে পড়ে, কিন্তু ঠিক তখনই জিউস আবারও সেখানে এসে পড়ে আর লাফ দিয়ে হেলিকপ্টারের মধ্যে ঢুকে পড়ে। এরপর হেলিকপ্টারের মধ্যেই স্কট আর জিউসের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে মারিয়ান আর বাকিরা লক্ষ্য করে মার্কিন সেনারা সেই নিউক্লিয়ার বোমাটি লঞ্চ করে দিয়েছে। ওদিকে স্কটকে জিউস কামড়ে দেওয়াতে তার অবস্থাও ভীষণ খারাপ হয়ে যায়। তবে স্কট কোনোভাবে নিচে থাকা গান উঠিয়ে জিউসের মাথায় শুট করে তাকে সেখানেই ধ্বংস করে দেয়। ওদিকে নিউক্লিয়ার বোমাটি লঞ্চ হওয়ার সাথে সাথে সেখানে এক ভয়ঙ্কর
বিস্ফোরণ হয় আর এই মারাত্মক ব্লাস্টের কারণে তাদের হেলিকপ্টারটির সামনে গিয়ে ক্র্যাশ করে। এরপর জ্ঞান ফিরে কেট দেখতে পায় সেখানে তার বাবা স্কট ছাড়া পাইলট মারিয়া আর গীতা দুজনেই মারা গেছে। ওদিকে স্কটকে জিউস কামড়ে দিয়েছিল বলে সেও বুঝে যায় তার হাতে বেশি সময় নেই, তাই সে তার কাছে থাকা সব টাকাগুলো তার মেয়েকে দিয়ে তাকে মেরে ফেলতে বলে আর কেটও বাধ্য হয়ে নিজের হাতে নিজের বাবাকে শুট করে মেরে দেয়। এরপর সেখানে রেস্কিউ টিম এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ভ্যান্ডেরাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখতে পাওয়া যায়, যাকে তার বন্ধু বাঁচানোর জন্য সেই ভল্টের মধ্যে আটকে দিয়েছিল আর নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল। কিন্তু নিউক্লিয়ার বোমা ব্লাস্ট হয়ে সবকিছু ধ্বংস হয়ে গেলেও সেই ভল্টের মধ্যে কিছুই হয়নি, তাই সে এই যাত্রায় বেঁচে গেছে। সে টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর সামনে আসলেই দেখতে পায় চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এরপর সে এয়ারপোর্টে গিয়ে একটা প্লেন ভাড়া করে এবং মেক্সিকোর উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে প্লেনে বসে সে বেশ অসুস্থ অনুভব করছিল। তখন সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে সে লক্ষ্য করে তার হাতেও একটা জম্বির কামড় আছে। এর মানে সেও হয়তো জম্বিতে পরিণত হয়ে গেছে আর কিছু সময় পরে সে মেক্সিকো পৌঁছে যাবে। আর এখান থেকেই বোঝা যায় পরবর্তীকালে হয়তো মেক্সিকো শহরটাও এই লাস ভেগাসের মতো জম্বি শহরে পরিণত হয়ে যাবে। এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও সাজাবো। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।